নমস্কার, দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন শিবরাম চক্রবর্তী লিখিত অধ্যাবসায়ে কি না হয় গল্প পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি। শুরু করছি আমাদের আজকের গল্প অধ্যাবসায়ে কি না হয়। আমাদের সুব্রত 7 হাত লাফাতে পারে, কিন্তু 1 ইঞ্চি কথা কইতে হলেই তার হয়েছে। 7 হাত লাফিয়ে লং জাম্পের জন্যে প্রথম পুরস্কার সে লাভ করলো, কিন্তু লাভ করে জানাকালটা তার হলো তা কহতব্য না। ওরকম জানলে লং জাম্পের জন্যে কি ও অমর লাফাতে যেত? পুরস্কার বিতরণী সভার প্রধান অতিথি ওর হাতে রূপোর কাপটা তুলে দিয়েছেন। সুব্রত বিনা বাক্য ব্যয়ে তা হাত পেতে নিয়েছে। মুশকিল হলো হেডমাস্টার মশাই যখন ওর কানের কাছে ফিসফিস করে বললেন, ধন্যবাদ জানাও। সুব্রত তখন চুপ করে থাকলো। কি ভাষায় সে ধন্যবাদ জানাবে? তার অন্তরের কৃতজ্ঞতা প্রকাশ করবার ক্ষমতা কি তার আছে? কিন্তু হেডমাস্টার মশাই তো অত শত খবর রাখেন না। তিনি ঈষৎ বিরক্ত হয়ে একটু অনুচ্চ কণ্ঠেই আবার বললেন, বলো, ধন্যবাদ বলতে হয়। সুব্রত বলল, বিব্রত হয়েই বলতে গেছে, কিন্তু একমাত্র ধ ছাড়া আর অন্য বাদ সে বলতে পারেনি। ধয়ের পরেও যে অন্য বাদ ছিল তা তার ধর্তব্যের বাইরেই ছিল। অনিবার্য ধকারের ধাক্কা এসে বাধা দেওয়ায় তাকে তা বাদ দিতে হয়েছে। ক্রমশ প্রকাশ্য ধ তাকে বিলকুল থ করে দিয়েছে। এই নাকাল হওয়ার কথা সে বাড়িতে এসে বলেছে তার বাবাকে। সে যখন ধয়ের বন্যায় ভেসে গেছে তখন অন্য সবার কি অট্ট হাসি। তার ধকার শুনে সভাসদ সবার সেই হাহাকারের কথা ব্যক্ত করতেও সে দ্বিধা করেনি। তার বাবা তাকে বলেছেন, দেখ, ওটা তোর পৈতৃক পাওয়া, আমার উত্তরাধিকার। আমারও এককালে অমনি তোতলামি ছিল, অধ্যাবসায়ের দ্বারা দূর করেছি। পই পই করে বলেও শেষ পর্যন্ত সুব্রত যা পারে তা হচ্ছে, পৈতৃক সম্পত্তি তবেই হয়েছে বলেই সুব্রত ভয়ানক মুষড়ে পড়ে। তাহলে আর কি হবে? হলোই বা পৈতৃক সম্পত্তি, কি হয়েছে? পৈতৃক সম্পত্তি কি দুরারোগ্য, অসাধ্য ব্যাধি একেবারে? বাবা উৎসাহ দেন। কত লোক বাপের লাখ লাখ টাকা উড়িয়ে দিল, আর তুই সামান্য এই তোতলামও উড়াতে পারবি না? তাহলে আমি তা নিজে উড়ালাম কি করে? আমার বাবারও তো তোতলামি ছিল। পৈতৃক সূত্র যে এত দূর অব্দি সুবিস্তৃত সুব্রতর তা ধারণা ছিল না। থাকলোই বা, বাবার ছিল কিনা জানিনি, বাবাকে জিজ্ঞেস করতে ভুলে গেছি। তবে থাকাই সম্ভব, কিন্তু যথার্থ অধ্যাবসায় যদি মানুষের থাকে তাহলে ও সব থাকা না থাকা সমান। অগাধ টাকাই কি আর তোতলামি বা কি? একজন সত্যিকারের অধ্যাবসায়ের কাছে কিছুই নয়। আমি তো তোমার টাকা বোধহয় ওড়াতে পারবো, দিয়ে দেখতে পারো, কিন্তু তোতলামির বিষয় তবু কেমন যেন একটা খটকা সুব্রত থেকেই যায়। তার তোৎকারের দ্বারা সেটা প্রকাশ পায়। পারবি, খুব পারবি, টাকাও পারবি, তোতলামিও পারবি। তোতলামি তো তোকে দিয়েইছি, এবার টাকা দেব। দেখ, কোথাও গিয়ে বিরলে অধ্যাবসায় করে দেখ, দুটোই যদি ওড়াতে পারিস, 2 পাপি একসঙ্গে। টাকা পাবার কথা শুনে এতক্ষণে সুব্রতর একটু উৎসাহ হয়। তাহলে একবার শেষ চেষ্টা করে সে দেখতে পারে। টাকা দেবে? 10-20 কি তারও বেশি সুব্রত মনে মনে আন্দাজের চেষ্টা পায়। এই 500 ধর আপাতক, হবে না তাহলে? তারপরে যেদিন অধ্যাবসায়ের দ্বারা তোতলামি সারিয়ে ফিরে আসবি সেদিন আরও 500 তোকে দেব। মোটমাট 1000 পাবি। পারবি নে তাহলে? ভেবে দেখ। খুব পারবো, টাকা আমি খুব ওড়াতে পারি।
আমার একটু আটকায় না, কষ্ট হয় না একটুও। সুব্রত সত্যি কথাই বলে। বাস্তবিক টাকা ওড়ানো যে অধ্যাবসায় সাপেক্ষ এ কথা একেবারেই ওর মনে হয় না। টাকারা যেন পাখির মতো আপনা থেকেই ওড়ে, সম্পূর্ণই তাদের অবলীলাক্রম, সেজন্য চেষ্টা করতেই হয় না। বাবা ওকে কখনো সখনো খুশি হয়ে 1-8 টাকা দিয়ে থাকেন, তা যে কি করে কোথা থেকে উড়ে যায় টেরই পাওয়া যায় না। বাবা ওকে নিজের ঘরে নিয়ে গেলেন, ওর হাতে তুলে দিলেন মোটা 1 তোড়া আর বললেন, এই রইল আর 1 তোড়া, আর 500 টাকা। যেদিন তুই তোতলামি সারিয়ে ফিরবি সেদিন এটাও তোর হবে। তারপরে ওকে নিয়ে গেলেন অফিস ঘরে। 1 টুকরো কাগজে কি একটা লিখে ওর হাতে সঁপে দিয়ে বললেন, যা, লিখে দিলুম, এই হলো তোতলামি সারানোর মন্তর, একেবারে অব্যর্থ। এটা যেদিন তুই পুরো আওড়াতে পারবি, কোথাও একটুও না আটকে, সেদিন বুঝবি তোর এই ব্যায়ামও সেরেছে। এটা উচ্চারণ করতে এমনকি আমারও আটকে যায় এখনো। সুব্রত লেখাটা নিয়ে মনে মনে পড়ে। এখনই উচ্চারণ করার কোনো দুশ্চেষ্টা সে করে না। বাবা বাতলান, চলে যা, নৈনিতাল কি কাঠমান্ডু, মুলতান কি মছলিপত্তন, ছাপড়া কি আরাজিলা, আখাউড়া কি 18 বাড়ি, ফরাক্কাবাদ কি ফরবেজগঞ্জ, মুসুরি কি ঘুষুরি, যেখানে তোর খুশি, যেখানে তোর মন চায় এবং যেখানে তোর চেনাশোনা কেউ নেই, চক্ষু লজ্জা কি কর্ণলজ্জা কারণ নেই কোনো, সেখানে গিয়ে মাথা ঠান্ডা করে অধ্যাবসায়ের দ্বারা এই শ্লোকটা আয়ত্ত করবার চেষ্টা কর। যেদিন এই 4 লাইন তোর দখলে আসবে সেদিন সারা পৃথিবী তোর দখলে। লং জাম্পের সমস্ত প্রাইজ তোর পায়ের মুঠোয়। লং জাম্পের প্রাইজ কি চাই, গোটা শব্দকল্প দ্রোমটাই তোর তালুর তলায়, তোর গলার বগলে। এবং আমার আরও 500 টাকা তো পাবি, তাছাড়া আমার এই হাত ঘড়িটাও তোকে দিয়ে দেব। 500 টাকা আর সেই 4 লাইন পকেটস্থ করে বাবাকে প্রণাম করে বিদায় নিল সুব্রত। চলে গেল তার অজ্ঞাতবাসে। প্রথম দিনই সে শ্লোকটাকে নিয়ে পড়ল। অধ্যাবসায়ের প্রথম কথাই হচ্ছে অর্ধ। তার মানে কি সুব্রত ঠিক জানে না। মনে হয় অর্ধ কথাটারই কোনো প্রকার ভেদ হয়তো হবে। অতএব ধকার বাদ দিয়ে অর্ধ থেকেই বসা দরকার। বোধহয় তাকেই বলে অর্ধ বসায়। তাই কি? ভালো করে নিয়ে পড়বার আগে ওপর ওপর একবারও পড়ে নেয়, বিড়বিড় করে পড়তে লাগে। তারপর দুরাদয়শ্চ ক্রোণীভস্য তন্নি তমালো তালি বনরাজি নীলা আভাতি বেলা লবণাম্বুর আসে দ্বারা নিবদ্ধেব কলঙ্ক রেখা। একটু বিড়বিড় করেই সে বুঝতে পারে তার পক্ষে বিড়ম্বনা। গলায় এধারে কোনোদিন একে গলাতে কি ওগলাতে পারবে কিনা সন্দেহ। তবে এ 4 লাইনকে সে অনায়াসে ছাড়তেই পারে, কিন্তু 500 টাকা, আরও 500 টাকা এর ওপরে, তা কি করে ছাড়া যায়? আর সেই সঙ্গে বাবার হাত ঘড়িটাই বা কি করে হাতছাড়া করে? না, অদ্যই বসা দরকার। আজ থেকে এই শ্লোকটাকে বসাতে হবে। হদ্দযুদ্ধ হয়ে লাগা যাক, দেখি কে কাকে বসায়। দিনের পর দিন শ্লোকটার সঙ্গে সে যুদ্ধ করে। প্রথমে কেবল দূর পর্যন্ত বেরোয়। দূর দূর বলে বিরক্ত হয়ে সে হাল ছেড়ে দিতে যাচ্ছে, এমন সময় হঠাৎ গোটা দুর্দয়টাই তার ভেতর থেকে বিদূরিত হয়ে আসে। নবোৎসাহে আবার সে তেতে ওঠে, উঠে পড়ে লাগে আবার দুর্দায়স চ চ চ, এবং আবার সে এক নতুন চক্রে এসে আটকে যায়, আর এক চক্রান্তে জড়িয়ে পড়ে। এ পাক চক্র কাটে যদি, আবার ফের নিতস্যে এসে পাকড়ায়। সমস্ত চেষ্টায় ভস্যে যাবার জো হয়, কিন্তু সুব্রত নাছোড়বান্দা, নিভে যাবার ছেলে সে নয়। অর্ধবসার দ্বারা ভস্যকেও এক ফুৎকারে উড়িয়ে দেয়। সে আটক দূর হয়। তমাল তালির তালও সে ক্রমে ক্রমে সামলাতে পারে। এমনকি সব বাধা পেরিয়ে হনুমানের মতো দুস্তল লবণাম্বু হয়ে সে অবলীলায় উতরে যায় একদিন। অবশেষে এমন এক দিবস এলো, সেদিন তার কলঙ্ক রেখা দূর হলো।
কেবল কপাল থেকে নয়, কণ্ঠ থেকেও। আর সেই দিনই বাড়ি ফিরল সুব্রত। দুপুরবেলায় বাড়ির সবাই খেতে বসেছে, বাবাও বসেছেন। সুব্রত হাজির। ভারী শোরগোল পড়ে গেল ওকে নিয়ে। কোথায় ছিলি একদিন, একটা খবর দিসনি কেন, ইত্যাদি ইত্যাদি। কারো প্রশ্নের কোনো জবাব না দিয়ে সুব্রত একটা উঁচু টুলের ওপর নিজেকে দাঁড় করায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে আওড়াতে থাকে, দুরাদয়শ্চক্র নিভস্য তন্নি তমালো তালি বনরাজি নীলা। বলে একটু দম নেয় সে। শ্রোতারা সবাই থ। সুব্রত বলে কি, কিন্তু তখনও সুব্রতর বলা শেষ হয়নি। বাকিটাও সে গড় গড় করে গড়িয়ে দেয়। তারপর বাবা কিছু না বলে খাবার পিঁড়ি থেকে উঠে পড়েন। ফিরে আসেন একটা তোড়া হাতে। তোড়াটা সুব্রতর হাতে তুলে দিয়ে বলেন, এই নাও তোমার তোতলামি সারানোর পুরস্কার। তারপর নিজের হাত ঘড়িটা তিনি খুলতে থাকেন। সুব্রতর মা কিন্তু তখনও হাঁ হয়ে আছেন। এ কি করে সম্ভব হলো রে? এ কি করে পারলি সুবি? তার সুবি যে বাগ্মিতার খ্যাতি লাভ করে কোনোদিন সুবিখ্যাত হবে এ ধারণা তার কোনোদিন ছিল না। সুব্রত মৃদু হেসে জবাব দেয়, কিছু না মা, সে পদ্ধত বসায়। বলতে গিয়ে হাঁপিয়ে মুখ চোখ কপালে তুলে সুব্রত বসে পড়ে। নিজেকে বসিয়ে দেয় টুলটার ওপর। বাবার হাত ঘড়িটাতে 12টা বেজে গেছে তখন।